মীরাকে উচিত শিক্ষা দিয়ে অপর্ণার বাবার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নিয়ে অপর্ণার পাশে দাঁড়ালো আর্য। হ্যাপি ভার্সনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্যর মা আর্যকে বলছে, আর্য অনেক দিন পর তোমার এই চেহারায় আমি হাসি দেখতে পাচ্ছি। সে একজনের জন্য, সে হচ্ছে অপর্ণা। তুমি এবার অপর্ণাকে তোমার হাত ধরে একদম পাকাপাকি করে নিয়ে এসো এই বাড়িতে, তাহলেই আমি একটু নিশ্চিন্ত হই। এটুকুই আমার চাওয়া। বলো আর্য, তুমি আমার এই চাওয়াটা পূরণ করবে? তখন আর্য রাজি হয়ে যায় এবং আর্যর মা অনেক খুশি হয়ে যায়। তখন আর্যর মা এখান থেকে চলে যায়। এদিকে আর্য বলে, এখনও ফোনটা ওপেন করিনি। তো ফোন ওপেন করে অনেক কল মেসেজ দেখতে পায়, কিন্তু অপর্ণার কোনো মেসেজ নেই। বলছে, কী ব্যাপার, অপর্ণা এ পর্যন্ত আমাকে একটা মেসেজ করেনি? কিন্তু রুম্পার 70 মেসেজ দেখতে পায়। বলছে, রুম্পা আমাকে ফোন দিয়েছে। তখনই আর্য সাথে সাথে রুম্পাকে ফোন দেয়। বলছে, রুম্পা ফোন দিয়েছিলে, কিছু কি হয়েছে? তখন বলে, স্যার রুম্পাকে ফোনে পাইনি, তাই আপনাকে ফোন দিতে বাধ্য হয়েছি। তখন আর্য বলে, কোনো সমস্যা নেই, বলো কি হয়েছে। তখন রুম্পা বলে, স্যার এদিকে বিরাট একটা ঘটনা ঘটে গিয়েছে। অপর্ণার বাবা হার্ট অ্যাটাক করেছে। যা শুনে তো চমকে যায়। তখন রুম্পা কোন হসপিটালে আছে সবটাই বলে দেয় আর্যকে। আর্য তো ফোনটা রেখে দৌড়ে সিঁড়ি নিচের দিকে নামতে থাকে। অন্যদিকে অপর্ণা মীরাকে ফোন করেই চলেছে, কিন্তু কিছুতেই মীরাকে পাচ্ছে না। বলছে, ওনার বোঝা উচিত ছিল, যদি আমার প্রয়োজন না পড়তো তাহলে এতগুলো আমি কল দিই। উনি আসলে এমনিতেই ফোন ধরছে না, বুঝতে পারছি। আমার উপর রাগ করেই উনি ফোনটা ধরছে না। তখন রুম্পাকে বলে, রুম্পা আমি মীরা ম্যাডামের কাছে যাব, তুই একটু মাকে দেখিস। আর তখনই অপর্ণার মা বলতে থাকে, অপর্ণা কোন একটা ব্যবস্থা করেছিস? তখন বলে, না মা, এখনো করতে পারিনি। তখন অপর্ণার মা বলে, তখন থেকেই বলছিস কোন একটা ব্যবস্থা করবি, কই কবে করবি? এটা বলে অপর্ণার মা খুব কান্না করতে থাকে। তখন অপর্ণা বলে, মা আমি অবশ্যই কিছু একটা করব, তুমি কোনো চিন্তা করো না। তখনই ওইখানে রুম্পা চলে আসে। রুম্পা বলে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। তখন অপর্ণা বলে, কিভাবে? রুম্পা তখন ভয়ে বলতে থাকে, মানে আমার মন বলছে টাকার ব্যবস্থা হয়ে যাবে। তখন অপর্ণা বলে, তুই মাকে দেখিস, আমি মীরা ম্যাডামের বাসায় যাচ্ছি। মীরা ম্যাডাম কিছুতেই ফোন তুলছে না। এই বলে অপর্ণা ওইখান থেকে চলে যায়। তখন আর্য মা বলে, আর্য কি হয়েছে, এত রাতে তুমি আবার কোথায় যাচ্ছ? তখন বলে, মা একটু তাড়া রয়েছে, আমি এসে তোমাকে সব খুলে বলবো। এই বলে আর্য এখান থেকে চলে যায়। তখন মানসী বলে, কি হয়েছে, এত রাতে আর্যদা কোথায় যাচ্ছে? আমি যাই দেখি। আর্যদার সঙ্গে যাই। কোথায় যাচ্ছে? তখন রাজলক্ষ্মী সামনে এসে দাঁড়ায়। বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি যাবে আর আর্য তোমাকে নিয়ে নিবে? ও ইমার্জেন্সি একটা কাজে গিয়েছে, ও কেন তোমাকে নিবে? আর ও তো বললো ও এসে সব জানাবে। যা শুনে মানসী বলতে থাকে, মাদার ইন ল, আপনি কেন সবসময় বাধা দেন? আর আমি আর্যদার সঙ্গে গেলে ক্ষতি কি? তখন আর্যর মা বলে, শুনো, সব ব্যাপারে না এত কৌতূহল থাকা ভালো নয়। আমি বুঝতে পেরেছি তুমি আর্যকে আসলে ফলো করতে যাচ্ছ, ও কোথায় যাচ্ছে আমি সব বুঝতে পারি। বুঝতে পেরেছ? যাও, তুমি রুমে চলে যাও। তখন মানসী রাগান্বিত হয়ে আর্যর মার দিকে তাকিয়ে থাকে। আর তখন মানসী বলে, আসলে আমাকে না আপনাদের বাড়ির একজন বলে আপনার মনেই করেন না। যখন আমি যে বিষয়ে জানতে চাই কোনো না কোনোভাবে এড়িয়ে যান। আর তখন আর্যর মা বলে, শুনো, এই বাড়ির একজন হওয়া মানেই ভাসুরের উপর নজর রাখা নয়। তখন মানসী বলে, কি আমি নজর রাখছি? তখন রাজলক্ষ্মী বলে, তুমি নিজেই জানো তুমি কি করছো। এটা বলে রাজলক্ষ্মী ওইখান থেকে চলে যায়। তখন মানসী মাদার ইন ল বলে ডাকতে থাকে। তখন মানসী বলে, আমি ওনাকে না জানিয়ে কিছু করব সে উপায় নেই। জানলো নানান সমস্যা, আমাকে কোনোভাবেই কিছুই জানাবে না উনি, কেন এমন করে? এটা বলে মানসী অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে আর্য হসপিটালে চলে এসেছে, কিন্তু কোথায় আছে সতীনাথ বাবুকে কোথায় ভর্তি করেছে খুঁজে পাচ্ছে না আর্য। এদিকে সেদিকে সবাইকে বলছে, কিন্তু কেউ বলতে পারছে না। অবশেষে সন্তুকে দেখতে পায়। সন্তু এবং শেফালি আরও কয়েকজন মিলে বলতে থাকে, এখন কি হবে? কিছুতেই তো টাকা ম্যানেজ করতে পারছি না, অনেক টাকার ব্যাপার, 2.5 থেকে 3 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করবে? তো এটা নিয়ে আলোচনা করতে থাকে। আর তখন আর্য তো যা শুনে অবাক হয়ে যায়। বলছে, না না, ওদের সামনে যাওয়া যাবে না, অন্যভাবে যেতে হবে। কিন্তু কোথায় আছে সতীনাথ বাবু, ওনার অবস্থা কেমন সেটাই তো বুঝতে পারছি না। তখন হসপিটালের কোয়ার্ডবয়কে বলে, আচ্ছা এই হসপিটালের পিছনের দিকে কোনো রাস্তা আছে? তখন বলে, হ্যাঁ আছে। আপনি কেন যাবেন, আপনি কে?
তখন বলে শোনো, তুমি আগে বলে দাও আমার দরকার রয়েছে। তখন ওয়ার্ড বয় পিছনের রাস্তাটা বলে দেয়, আর আর্য পিছন দিক দিয়ে সে একদম ম্যানেজমেন্টের রুমে যেতে থাকে, হসপিটালের মালিকের রুমে। তখন হসপিটালের মালিক আর্যকে দেখে তো অবাক হয়ে যায়। আর্য সিংহ রায়, আপনি আমাদের এখানে? বসুন বসুন। আর তখন বলে শুনুন, আমি বসতে আসিনি। তখন বলে আচ্ছা, আপনার কোনো রোগী অ্যাডমিট করবেন সেজন্য এসেছেন? তখন আর্য বলে অলরেডি অ্যাডমিট হয়ে আছে, আমি সেজন্য এসেছি। তখন আর্য বলে সত্যনাথ বাবু আমার পেশেন্ট, সে ভর্তি হয়ে রয়েছে, কিন্তু তার কি ট্রিটমেন্ট চলছে? তখন হসপিটালের মালিক বলছে আচ্ছা দাঁড়ান, ওনার যে ডক্টর ইন্দ্র কুমার, ওনার দায়িত্বে রয়েছে, আমি ওনাকে ডেকে আনছি। তখন ইন্দ্র চলে আসে। ইন্দ্র তখন বলে না, ওনার টাকার অভাবে এখনও চিকিৎসা শুরু হয়নি। যা শুনে আর্য অবাক হয়ে যায়। তখন বলে ইমিডিয়েটলি শুরু করুন, যত টাকা লাগে আমি দিব, যত টাকা লাগে আপনারা আমার কাছ থেকে নিয়ে নিন, এখন ট্রিটমেন্ট শুরু করুন। তখন বলে স্যার আপনি ব্যস্ত হবেন না, আমরা বুঝতে পারিনি, ঠিক আছে। তখন আর্য রিসেপশনিকে যায়, রিসেপশনিকে গিয়ে টাকা পেমেন্ট করবে। তখন রিসেপশনিকের মেয়ে বলতে থাকে, আপনি আর্য সিংহ রায় না? আপনি এখানে এসেছেন, নিশ্চয়ই রুগী আপনার স্পেশাল কেউ, সেজন্য এসেছেন তাই না? তখন বলে শুনুন, আপনি বেশি কথা বলবেন না, আমার ইমার্জেন্সি রয়েছে, তাড়াতাড়ি আপনার যত পেমেন্ট দরকার আপনি নিয়ে নিন। তখন রিসেপশনিকের মেয়েটি পেমেন্ট নিয়ে নেয়। হসপিটালের মালিক বলে স্যার আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? তখন বলে শুনুন, সবাই তো এসেছে, কারোর প্রতি কেয়ার নিচ্ছেন না, আমার প্রতি একা কেন কেয়ার নিচ্ছেন? আর আপনারা টাকার জন্য রুগী ট্রিটমেন্ট শুরু করেননি? স্যার আমাদের তো কিছু নিয়মকানুন রয়েছে, নিয়মকানুনের বাইরেও তো আমরা যেতে পারি না। তো আর্য অনেক অবাক হয়ে যায় আর বলে শুনুন, সতীনাথ বাবুর সমস্ত পেমেন্ট আমি দিয়ে গিয়েছি, এটা এখনই ওনাদের বাড়িতে জানাবেন না, ওনার প্রতি এক্সট্রা কেয়ার নেবেন, ওনার জন্য চিকিৎসা কোনো ত্রুটি হয় না। তখন ইন্দ্রকুমারকে মালিক বুঝিয়ে দেয় এবং ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। এদিকে আর্য হসপিটাল মালিককে বলে শুনুন, আমি যে পেমেন্ট করেছি ওদের কাউকে এখন বলবেন না, সময় মতো আমি সব কিছু বলে দিব, আপনারা শুধু সতীনাথ বাবুকে ভালো করে দিন, এক্সট্রা কেয়ার নিন। এই বলে আর্য এখান থেকে চলে যায়। অন্যদিকে অপর্ণা অফিসে চলে গিয়েছে। এফএমদাকে বলে, এফএমদা অ্যাকাউন্টসে কেউ আছে? তখন বলে হ্যাঁ, সিনিয়র স্যার একজন আছেন, উনি চলে যেতেন, কিন্তু ওনার কিছু কাজ রয়েছে এজন্য রয়ে গিয়েছেন। ঠিক আছে, আমি ডেকে আনছি। তখন এফএমদা ওই সিনিয়র স্যারকে অপর্ণার কাছে ডেকে আনে। বলে অপর্ণা, তুমি এত রাতে এখানে এসেছো কেন, কি হয়েছে? তখন বলে স্যার আমার বাবার খুব খারাপ অবস্থা, হার্ট অ্যাটাক করেছে, টাকার অভাবে চিকিৎসা চলছে না, 2.5 লক্ষ টাকা লাগবে, এখন আমি এত টাকা কিভাবে ম্যানেজ করব, তাই আমি এখানে চলে এসেছি, আমার তো ইন্স্যুরেন্স রয়েছে, ওই টাকা কি আমি পাবো? তখন বলে হ্যাঁ অবশ্যই পাবা, কিন্তু মীরা ম্যাডামের সাইন লাগবে। যা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। তখন অ্যাকাউন্টসের লোক বলতে থাকে আরেকটা উপায় আছে, তুমি আর্য স্যারকে বলতে পারো, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন অপর্ণা মনে মনে বলে না, স্যার আমাকে ভালোবাসে, আমি সবসময় ওনার কাছ থেকে আমি সাহায্য নিতে পারি না। তখন অপর্ণা বলে আচ্ছা ঠিক আছে, আমি মীরা ম্যাডামের কাছেই যাচ্ছি, দেখি ওনাকে ম্যানেজ করে আমি সাইন করে আনতে পারি কিনা। এই বলে অপর্ণা মীরার কাছে চলে যায়। মীরার বাসায় গিয়ে কলিং বেল বাজাতে থাকে, কিন্তু মীরা কিছুতেই দরজা খুলে না। তখন বাধ্য হয়ে অপর্ণা দরজা ধাক্কাতে থাকে। তখন মীরা অপর্ণার গলার আওয়াজ শুনতে পেয়ে সে কিছুতেই দরজা খুলে না। অপর্ণা বলে ম্যাডাম দরজা খুলুন, আমার বাবার খুব খারাপ অবস্থা, আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, টাকার জন্য অপারেশন করাতে পারছি না, আপনি যা করতে বলবেন আমি তাই করব, আপনি দরজা খুলুন। কিন্তু মীরা কিছুতেই দরজা খুলে না। মীরা বলছে আমি আর তোমাকে কখনোই সাহায্য করব না, তুমি আমাকে অনেক অপমান করেছ। তো বাধ্য হয়ে অপর্ণা ফিরে যায়। এদিকে সতীনাথ বাবুর চিকিৎসা চলছে, সব ট্রিটমেন্টের খরচ আজও দিয়ে দিয়েছে, এটা রুম্পাকে বলে দিয়েছে যাতে সে অপর্ণা কিছুতেই না বলে আমি দিয়েছি। অন্যদিকে অপর্ণা হতাশা হয়ে খুব কান্না করছে, মনে মনে বলছে আমি কি আমার বাবাকে বাঁচাতে পারবো না? তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় অপর্ণা কি জানতে পারবে আর্য যে তার পাশে দাঁড়িয়েছে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।